ব্রাজিল কি অবশেষে সেই দলটাকে খুঁজে পেয়েছে যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল? এমন একটি দল যারা শুধু তারকাদের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করবে না, বরং মাঠে নামবে সুসংগঠিত পরিকল্পনা, কৌশল আর আধুনিক ফুটবলের নিখুঁত সমন্বয় নিয়ে। অনেকেই বলছেন কার্লো আনচেলত্তি যেন সোনা খুঁজতে গিয়ে হীরাই পেয়ে গেছেন, কারণ ব্রাজিলের বর্তমান খেলায় যে পরিবর্তন দেখা যাচ্ছে তা শুধু নতুন কোনো ফরমেশন নয়, বরং একটি সম্পূর্ণ নতুন ফুটবল দর্শনের ইঙ্গিত দিচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন বিশ্বের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি ব্রাজিল দলের যে কাঠামোটি ফুটবল বিশ্লেষকদের নজর কেড়েছে সেটি হলো একটি সুপরিকল্পিত ৪-৪-২ ডায়মন্ড ফরমেশন। প্রথম দেখায় এটি সাধারণ একটি কৌশল মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পরিকল্পনা। আনচেলত্তির কোচিং ক্যারিয়ার দেখলে বোঝা যায় তিনি সবসময় মাঝমাঠকে নিজের যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। এসি মিলানে তিনি তৈরি করেছিলেন বিখ্যাত ক্রিসমাস ট্রি ফরমেশন, রিয়াল মাদ্রিদে সফলভাবে ব্যবহার করেছিলেন বক্স মিডফিল্ড, আর এখন ব্রাজিলে এসে তিনি গড়ে তুলছেন একটি ডায়মন্ড সিস্টেম যার মূল লক্ষ্য হচ্ছে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা, দ্রুত গতিতে পাসিং চালানো আর প্রতিপক্ষকে মাঝ মাঠেই আটকে ফেলা। এই নতুন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ভারসাম্য। ডায়মন্ডের নিচের ভিত্তিতে রয়েছেন অভিজ্ঞ ক্যাসিমিরো। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত এই ফুটবলার পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করছেন। তার কাজ শুধু বল কেড়ে নেওয়া নয়, বরং আক্রমণ ও রক্ষণ ভাগের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করা। ক্যাসিমিরোর সামনে অবস্থান করছেন লুকাস পাকেতা এবং ব্রুনো গুইমারেস। এই দুই মিডফিল্ডার বলের গতি নিয়ন্ত্রণ করছেন, খেলার ছন্দ ঠিক রাখছেন এবং প্রতিপক্ষের প্রেসিং ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আর ডায়মন্ডের শীর্ষে রয়েছেন ম্যাথিউস কুনহা। অনেকের কাছে হয়তো তার অবস্থানটা প্রথমে একটু অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আনচেলত্তির পরিকল্পনায় কুনহার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন আক্রমণ ভাগের খেলোয়াড় নন, বরং পুরো আক্রমণ গঠনের সংযোগস্থল। মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার প্রতিটি পথ যেন তার মাধ্যমেই তৈরি হচ্ছে। ফলে ব্রাজিল মাঝমাঠে সবসময় একটি অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পাচ্ছে। এই সংখ্যাগত সুবিধার কারণে প্রতিপক্ষের জন্য প্রেসিং করা কঠিন হয়ে পড়ছে এবং ব্রাজিল সহজেই বলের দখল ধরে রাখতে পারছে। তবে এই সিস্টেমের সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন এসেছে ভিনিসিয়াস জুনিয়রের ভূমিকায়। গত কয়েক বছরে আমরা ভিনিসিয়াসকে মূলত একজন উইঙ্গার হিসেবেই দেখেছি। তিনি টাচ লাইনের কাছ থেকে বল নিয়ে গতি ও ড্রিবলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দিতেন, কিন্তু আনচেলত্তির অধীনে তার দায়িত্বে এসেছে বড় ধরনের পরিবর্তন। এখন তাকে আগের তুলনায় অনেক বেশি ভেতরের দিকে খেলানো হচ্ছে, আর এর পেছনেও রয়েছে একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত কৌশল। ম্যাথিউস কুনহা বারবার নিজের অবস্থান ছেড়ে নিচে নেমে এসছেন এবং প্রতিপক্ষের সেন্টার ব্যাকদের নিজেদের জায়গা থেকে বেরিয়ে আসতে বাধ্য করছেন। যখন কোনো সেন্টার ব্যাক নিজের অবস্থান ছেড়ে এগিয়ে আসে, তখন স্বাভাবিকভাবেই ডিফেন্স লাইনে ফাঁকা জায়গা তৈরি হয়, আর ঠিক সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি সেই ফাঁকা জায়গায় দ্রুত গতিতে ঢুকে পড়ছেন এবং গোলের সুযোগ তৈরি করছেন। অর্থাৎ আনচেলত্তি ভিনিসিয়াসকে শুধু একজন উইং প্লেয়ার হিসেবে ব্যবহার করছেন না, বরং তাকে ধীরে ধীরে একজন কার্যকর গোল শিকারীতে রূপান্তরিত করছেন। এই পরিবর্তনের ফলে ভিনিসিয়াসের খেলায় নতুন মাত্রা যোগ হয়েছে। তিনি এখন শুধু বল নিয়ে দৌড়ানো বা ড্রিবল করার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং আরও বেশি গোলের সুযোগ পাচ্ছেন এবং প্রতিপক্ষের ডিফেন্সের জন্য আরও বিযোগ্যযোগ হয়ে উঠছেন। ফুটবল বিশ্লেষকদের মতে এই ভূমিকায় ভিনিসিয়াস ভবিষ্যতে আরও বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন। তবে আনচেলত্তির পরিকল্পনা শুধুমাত্র আক্রমণ ভাগে সীমাবদ্ধ নয়। তার কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল বল হারানোর পর দলের আচরণ। আধুনিক ফুটবলে শুধু আক্রমণ করলেই হয় না, বল হারানোর পর দ্রুত রক্ষণে ফিরে আসাও সমান গুরুত্বপূর্ণ। আর ব্রাজিল এই জায়গাতেও দারুণ উন্নতি দেখাচ্ছে। যখনই ব্রাজিল বল হারায়, তখন পুরো ডায়মন্ড কাঠামো মুহূর্তের মধ্যে সংকুচিত হয়ে একটি কম্প্যাক্ট ৪-৪-২ ব্লকে পরিণত হয়। খেলোয়াড়রা নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনে এবং প্রতিপক্ষের জন্য পাসিংয়ের পথ বন্ধ করে দেয়। লুকাস পাকেতা এবং অন্য মিডফিল্ডাররা দ্রুত ভেতরের দিকে সরে এসে পাসিং লেন বন্ধ করেন। ক্যাসিমিরো মাঝখানে একটি শক্তিশালী ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে সামনে থেকে ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। ফলে প্রতিপক্ষ সহজভাবে আক্রমণ গড়ে তোলার সুযোগ পায় না। তাদেরকে বাধ্য হয়ে দীর্ঘ পাস খেলতে হয় বা ভুল সিদ্ধান্ত নিতে হয়। এই ধরনের সংগঠিত প্রেসিংই বর্তমানে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো ব্যবহার করছে, আর ব্রাজিলও এখন সেই আধুনিক ধারার ফুটবলের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো এই পরিকল্পনা শুধুমাত্র বর্তমান সময়ের জন্য তৈরি করা হয়নি, বরং এর মধ্যে ভবিষ্যতের চিন্তাভাবনাও স্পষ্টভাবে রয়েছে। বিশেষ করে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি বিবেচনায় নিলে এই ফরমেশন আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ নেইমারকে ফলস নাইন কিংবা ফ্রি ক্রিয়েটরের ভূমিকায় এই ডায়মন্ড সিস্টেমের মধ্যে ব্যবহার করা সম্ভব। তিনি মাঝমাঠ ও আক্রমণের মধ্যে স্বাধীনভাবে ঘুরে ফিরতে পারবেন, সুযোগ তৈরি করতে পারবেন এবং প্রতিপক্ষের ডিফেন্সকে বিভ্রান্ত করতে পারবেন। যদি নেইমার এই কাঠামোর সঙ্গে সফল
সফলভাবে মানিয়ে নিতে পারেন তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ আরও সৃজনশীল, বৈচিত্র্যময় এবং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ভিনিসিয়াসের গতি, কুনহার মুভমেন্ট, পাকেতা ও ব্রুনোর পাসিং এবং নেইমারের সৃজনশীলতা সব মিলিয়ে এটি হতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণাত্মক ইউনিট।